আচ্ছা, আজকে হচ্ছে আমরা 8 নাম্বার ক্লাস করছি। ফটোশপের 8 নাম্বার ক্লাস, অর্থাৎ অনেকগুলো ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে ফটো এডিটিং রিলেটেড বেশ কিছু কাজ দেখব। গত ক্লাসে আমরা অনেকগুলো কাজ শিখছিলাম, তো আজকের ক্লাসেও আরও কিছু আমরা কাজ দেখব। তো এর মধ্যে কিছু বিষয় আছে আগে আমরা অলরেডি দেখছি, তারপরে আরও একবার আমরা দেখব। যেমন হচ্ছে অবজেক্ট রিমুভ। তো অবজেক্ট রিমুভের কাজটা আমরা এর আগে দেখছিলাম, তো আজকে আরেকবার আমরা একটু দেখব। তো অবজেক্ট রিমুভ করার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা যে টুলটা ব্যবহার করব, ক্লোন টুল। তো ক্লোন টুল দিয়েই মূলত অবজেক্টগুলো খুব সুন্দর করে রিমুভ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার ফিল থেকে কন্টেন্ট নেওয়ার দিয়ে যেই বিষয়টা দেখাইছিলাম সেটা দিয়েও হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সেটা দিয়ে ভালো হয় না। তখন ম্যানুয়ালি আমাদেরকে ক্লোন টুল ব্যবহার করে অবজেক্টগুলো রিমুভ করতে হয়। তো এটা একটা ইমেজ, এই ইমেজের কাজটা হবে হচ্ছে এইখানকার যেই সাদা কালারের যে লেখাগুলো আছে বা যেই আইকনগুলো বা লাইনগুলো আছে এগুলো রিমুভ করা। ঠিক আছে, তো এটা আমি করে দেখাবো না, অন্য আরেকটা ছবি আমি করে দেখাচ্ছি। তো এইখানে এই ছবিটা একটা ক্লায়েন্টের ছবি ছিল এবং ক্লায়েন্টের রিকমেন্ডার ছিল যে ব্যাকগ্রাউন্ডে যেই ফটোগ্রাফারের ছবিটা আছে এটা রিমুভ করতে হবে। ঠিক আছে, তো এই কাজটা আমরা এখানে একটু করে দেখি যে এটা কিভাবে করা যায়। তো আগে কিছু সহজ কাজ দেখাইছিলাম, আজকে এইটা মূলত একটু কিন্তু হার্ড হবে। ঠিক আছে, তো আপনারা যদি ভালো করে জিনিসটা ধরতে পারেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আগের যেগুলো আমরা দেখছিলাম মোটামুটি আশেপাশে যে কালারগুলো ছিল বা যে অবজেক্টগুলো ছিল, একটা দুইটা কালার বা একটা দুইটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্টে আমরা রিমুভ করছিলাম। বাট এখানে পিছনে আপনার অনেকগুলো জিনিস কিন্তু আছে। হ্যাঁ, যেমন এখানে নিচের দিকে যদি আসি তাহলে মাটি পাচ্ছি, তারপরে পিছনে হচ্ছে ওয়াল, তারপরে আবার এখানে সাদা ওয়াল, এইদিকে সিঁড়ির আবার একটা কাঠের একটা ইয়ে আছে। তো এই সবগুলোই কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন আমি কাজটা কিভাবে করতেছি। তো প্রথমে আমি এখানে একটা কপি নিয়ে নিচ্ছি। কপি নেওয়ার পরে ফার্স্টে হচ্ছে ক্লোন টুল নিচ্ছি। ক্লোন টুলের শর্টকাট কি হচ্ছে শুধু এস। এসটা আমি সিলেক্ট করলাম। এস সিলেক্ট করার পরে এখন আমাকে দেখতে হবে যে কোথায় থেকে এটা ইয়েটা নিলে ভালো হয়। ফার্স্টে আমি এই কোণাটা মিলাই দিব। তো এই কোণাটা মিলানোর জন্য আমি এইখান থেকে অল্টার প্রেস করে সোর্সটা নিলাম। এটা হার্ডনেসটা প্রয়োজন মতো বাড়ায় নেবেন বা কমায় নেবেন। তো এটার ক্ষেত্রে হার্ডনেসটা কম থাকলে ভালো হবে। এখানে আগে বেশি ছিল, কমায় নিলাম। আচ্ছা, তো এই কোণাটা এটার সাথে অ্যাডজাস্ট করে এটা মিলাই ফেললাম। এখন ভিতরের যেগুলো আছে এটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। তো কাজগুলো করার সময় খুব ধীরে সুস্থে বুঝে শুনে করতে হবে, যেন একেবারে এখানে যে কিছু ছিল এটা যেন বোঝা না যায়। ঠিক আছে, এইভাবে কাজটা করা লাগবে। তাড়াহুড়োর কিছু নাই। এগুলো যখন এই ধরনের কাজগুলো যখন পাবেন খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে, তাহলে একদম অ্যাকুরেট একটা রেজাল্ট পাওয়া যাবে। আর যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তো দেখেন এখানে আমি যখন একটা লাইন বরাবর নিলাম, নিয়ে কিন্তু শুধু আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি, সেই ক্ষেত্রে যখন নিচের দিকে আসলাম এই যে নিচের এই ইটের শেপটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছে। আর বারবার কিন্তু ক্লিক করে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো কখন ক্লিক করতে হবে কখন ক্লিক ছাড়তে হবে এটাও প্র্যাকটিস যত বেশি করবেন তত তাড়াতাড়ি জিনিসগুলো ধরতে পারবেন। আচ্ছা, তো এই পর্যায়ে এতটুকু করার পরে এখন এইখানকার এই যে স্ট্রেট কাটগুলো আছে এইখান থেকে আমাকে আবার কপি নিতে হবে। কপি নিয়ে এখানকার এটা মিলাই দিতে হবে।
আচ্ছা, এখানে দেখেন এই পাশে এটা মোটামুটি মিশে গেছে, সবই ঠিক আছে, বাট এই যে একটা মোটা যে কাটটা, মানে এখানে যে ইয়েটা, সেটা কিন্তু এটার সাথে মিলে নাই। তাহলে এই যে এখানকার এই জিনিসটা কপি করে যদি আমরা এখানে বসায় দিই, তাহলে এটা অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, তো ফার্স্টে আগে আপনি রিমুভ করবেন, রিমুভ করার পরে হচ্ছে অ্যাডজাস্টের কাজটা করতে হবে। তো আমি এখন এটা নিচ্ছি, এটা এখান থেকে নেই, দেখি। আচ্ছা, তো উপরের অংশ মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইখানে হালকা একটু 19-20 লাগতেছে, তো যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা আবার এটাকে ঠিক করে নিব। লাইনটা মনে হচ্ছে যে একটু বাঁকা হয়ে গেছিল। আচ্ছা, এরপরে নিচে এখানকার এটা জাস্ট ঠিক আছে, এখান থেকে এটা নিয়ে আবার করে দিচ্ছি। আগে যেটা করলাম সেটা অ্যাডজাস্ট হয় নাই। আপনারা কি আছেন সবাই? কারো কোনো সাউন্ড নাই, বোঝা যাচ্ছে না আমারও। জি ভাই, আছি আছি। আচ্ছা হ্যাঁ আছি ভাই। আচ্ছা, আমি এটাই মনোযোগ দিয়ে দেখতেছি ভাই, আপনি যেভাবে করতেছেন ওটা কি এগুলো একটু, সহজ নাকি হ্যাঁ, এটা যে ঠিক না? অ্যাডজাস্ট করার জন্য একটু সময় নিয়ে, যত সময় নিয়ে করবেন তত জিনিসটা ভালো হবে। এটা একটু চেষ্টা করতেছি একটু ভালো করে করে দেখানোর, যেন আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন তখন যেন আপনারা এই কনসেপ্টটা বা এই জিনিসটা যেন মাথায় থাকে, যে একটু ভালো করে করতে গেলে সময় লাগবে। এই যে দেখেন, একটু জায়গা যদি 19-20 হয় সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাডজাস্টটা হয় না। আচ্ছা, আর এখানে জাস্ট কালো বা ব্যাকগ্রাউন্ডের ওইটা যদি আমরা দিয়ে দিই, উপরে মনে হয় ভাই হাতের কোনই রয়ে গেছে মনে হয়। এখানে না? হ্যাঁ হ্যাঁ, এটা কোনই হ্যাঁ, রয়ে গেছে। আচ্ছা। কোনো কালার আর পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার মোটামুটি একরকম, বোঝা যাচ্ছে না যে এটা আবার একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে মনে হয় এইটার দেওয়ালটাই আছে, এখানে অন্ধকারের জন্য এটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে এইটাই আবার
কপি করে দিতে হবে। আর এই ক্ষেত্রে এখন এখানে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সিলেকশন করে নিয়ে কাজটা করলে সুবিধা হবে। দেখি সিলেকশন ছাড়া কতটুকু করা যায়। ঠিক আছে, এখানে ছোট করে নিতে হবে বা জুম করে কাজ করতে হবে যেন ছবিটাতে আবার কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এই জায়গাতে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হোক, এটা আমরা পরে ঠিক করতে পারবো, কারণ আমাদের এখানে মোটামুটি অনেকখানি জায়গা, ভালো একটা জায়গা আছে, আমরা সেখান থেকে নিয়ে ঠিক করে দিতে পারবো। বাট এটা সিলেকশন করে নিলে সুবিধা হতো ভালো। আচ্ছা, আমি এখানে একটু জায়গা সিলেকশন করেই নেই। ঠিক আছে, এখানে সিলেকশন করে নিলাম, নিয়ে এখন এখান থেকে এটাকে কপি নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখানকার এটা এদিকে যেহেতু কালো, ওইদিকে আর আমরা যাবো না, এই এই পাশটার এটা ঠিক করে দিলে হয়ে যাবে। স্যার, এখানে তো এটা সহজ আছে, এখান থেকে জাস্ট এই হয়ে গেল মোটামুটি। বুঝতে পারছেন কাজটা? আপনারা তো করছেন অনেকগুলাই, এই রিলেটেড কাজ তো করছেন এর আগে, তো এই কাজটা সবাই একটু করবেন, আমি দেখবো যে কার্ডটা কতটুকু পারফেক্ট হয়।
বোঝা গেছে এটা? জি ভাই। জি ভাই, বোঝা গেছে। আচ্ছা, তো এখানে তিনটা ছবি আছে, তিনটার মধ্যে আমি একটা করে দেখালাম। আর এইটাতে আপনারা যে কাজটা করবেন, এখানে এই দুজনকে রিমুভ করবেন, ঠিক আছে? এইখানে এই দুজনকে রিমুভ করবেন, এটা আমি করে দেখালাম না। আচ্ছা, এরপরে এখন আমরা দেখি যে ডকুমেন্ট এডিটিং, এই রিলেটেড কাজও অনলাইনে পাওয়া যায়। অবজেক্ট রিমুভ যেমন কাজটা পাওয়া যায়, এবং এটা একটা কিওয়ার্ড, ক্লায়েন্টরা এটা লিখে সার্চ করে ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের ছবিতে যখন এই ধরনের কোনো আনওয়ান্টেড অবজেক্ট চলে আসে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টরা কিন্তু এই রিলেটেড কাজটা দেয় অবজেক্ট রিমুভের জন্য। তারপরে অনেক সময় ক্লায়েন্টদের দরকার হয় যে কোনো জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল, হ্যাঁ, এগুলোর ভিতরে ধরেন কোনো একটা টেক্সট চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ওই কাজের নামগুলো থাকে হচ্ছে ডকুমেন্ট এডিটিং। যেমন হচ্ছে আমি এখানে একটা ছবি রাখছি, তো এটা আমি একটু ওপেন করে নিচ্ছি। এখন মনে করেন এখানে ক্লায়েন্ট আপনাকে বললো যে নাম চেঞ্জ করতে হবে বা লেখাগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ডেট চেঞ্জ করতে হবে। তো এগুলো খুব সিম্পল কাজ, এগুলো আপনারা পারবেন। তারপরেও জাস্ট আমি একটু দেখাচ্ছি। মনে করেন এখানে আমাদের এই নাম, এই যে ডেটটা আছে, ডেটটা চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা করব, ফার্স্টে এটা মুছে নিব। মুছে নেওয়ার পরে এখানে আমরা এই সেম সাইজে আমরা আরেকটা ডেট বসাই দেব, ঠিক আছে? তো ফার্স্টে আমাকে ডেটটা আগে একটু লিখে নিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা নর্মালি এরিয়াল ফন্টটা ব্যবহার করব, এরিয়াল অথবা মাইরিড প্রো, এগুলো সাধারণত এই ফন্টগুলো হয়ে থাকে। বা যদি ফন্ট আপনি ওটার সাথে ম্যাচিং করতে না পারেন, তাহলে ফন্টটা এটা কি ফন্ট ব্যবহার করছে সেটা তো আমরা জানি যে ফন্টের নামটা কীভাবে খুঁজে বের করতে হয়। তো সেভাবে আগে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো খুঁজে বের করে তারপরে ওই ফন্টটা আপনাকে ব্যবহার করতে হবে, মানে মানে একদম অ্যাকুরেট যদি ওই ফন্টটা যদি ইউজ করতে চান। ধরেন আজকের তারিখ হচ্ছে 30/1/2022। আচ্ছা, তো আমরা এই ডেটটা দিলাম, দিয়ে এখন চাচ্ছি যে এটা এখানে বসাই দেব। তো ফার্স্টে আপনি যেটা করবেন যে এখানে আগে টেক্সটটাকে নিয়ে আসবেন, এটার সাইজ অনুযায়ী আগে, মানে এটার যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী বড় করবেন। তারপরে হচ্ছে এটার কালারটাও আমরা, কালারটা তো দিছি, বাট একেবারে যদি আমাদেরটা একেবারে এরকম ব্ল্যাক কালার থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা একটু অ্যাডজাস্ট হবে না। এক্ষেত্রে আমরা একটু এটাকে রাস্টারাইজ করে দিতে পারি, অথবা আরেকটা কাজ হতে পারে যে কালারটা আমরা এখান থেকে পিক করে দিব হালকা একটু, কিন্তু এই যে পুরোপুরি পিওর ব্ল্যাক না আর কি, হালকা একটু গ্রে এর মতো আর কি। তো জাস্ট কালারটা অ্যাডজাস্ট করার পরে এখন এখানকার এই টেক্সটটাকে ফার্স্টে দেখবেন, যদি এটা এই এডিট থেকে ফিলের মাধ্যমে হয়ে যায় তাহলে তো সেটাই হলো, আর কিছু লাগবে না। আর যদি তা না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি আমাদেরকে ইয়েতে করতে হবে। যেমন এখানে একটু রয়ে গেছে, তো এটা আমরা ক্লোন টুল দিয়ে মুছে নিতে পারবো, ঠিক আছে? তো এই ধরনের কাজ ফটো ডকুমেন্ট এডিটিংয়ের যে কাজগুলো আছে, এগুলো মার্কেট প্লেসে পাওয়া যায়। এবং এই কাজগুলো করতে গিয়ে একটু সাবধানে কাজ করবেন। অনেক সময় কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনার ইল্লিগাল কাজ। ইল্লিগাল বলতে ধরে যে অনেক সময় পাসপোর্টের নাম্বার আপনাকে চেঞ্জ করতে দিবে, পাসপোর্টের নাম চেঞ্জ করতে দিবে। তো সেগুলো ফাইবার কিন্তু যদি বুঝতে পারে বা ধরে, তাহলে ওগুলো আপনার মানে ওই কাজটাকে ক্যান্সেল করে দিবে বা ক্লায়েন্টকেই বাদ দিয়ে দিবে। তো ওই ধরনের কাজ যেগুলো হবে, মানে যেগুলো করাটা সাধারণত ঠিক হবে না, এই ধরনের কোনো কাজ যদি করতে দেয় সেগুলো ক্লায়েন্টকে আপনি সুন্দর করে না করে দিবেন। আর যেগুলো করার মতো বা করলে কোনো সমস্যা নাই, সেগুলো আপনি করে দিবেন, ঠিক আছে? তবে এই ডকুমেন্ট এডিটের উপরে আলাদা কিন্তু ফাইবারে কাজ পাওয়া যায়, আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, এই যে দেখেন ফটোশপ ডকুমেন্ট এডিটিং বা ডকুমেন্ট এডিটিং বা এডিট পিডিএফ ডকুমেন্ট, যেটাই লিখে সার্চ করুন না কেন, এগুলো হচ্ছে জাস্ট পিএইচডি ফাইল না, এগুলো জেপিজি ফাইলের ভিতরে কাজ করতে দিবে, ঠিক আছে? তো এই জেপিজি ফাইলগুলোতে কাজ করতে দিলে এগুলো খুব সিম্পল। আপনি জাস্ট
মুছবেন, মুছার পরে ক্লায়েন্ট যেটা লিখে দিবে সেটা আর কি বসায় দিতে হবে। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে যেমন অনেক সময় সার্টিফিকেটে কাজ করতে দেয়, তো সার্টিফিকেটে কাজ করতে দিলে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে সার্টিফিকেটটা সাধারণত যে ওয়াটারমার্ক দেওয়া থাকে, জলসার দেওয়া থাকে পুরোটার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের, তো তখন মুছতে গেলে কিন্তু অনেক সময় অ্যাডজাস্ট করা যায় না বা কঠিন হয়। তো সেটা অ্যাডজাস্ট করা যাচ্ছে কি যাচ্ছে না সেই বিষয়গুলো আগে ভালো করে খেয়াল করে তারপরে বুঝে শুনে ক্লায়েন্টের কাজটা নেবেন। ঠিক আছে, তো এটা খুব সিম্পল একটা কাজ গেল, ডকুমেন্ট এডিটিং এর কাজ। আচ্ছা, এরপরে আরেকটা কাজ আসে, বা এই যে ফটো এডিটিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে আরেকটা কাজ ক্লায়েন্টরা বলে, সেটা হচ্ছে যে একটু স্লিমিং, মানে আপনার স্লিম করে দিতে হয়। অর্থাৎ গাল একটু মোটা আছে বলে যে একটু সেটাকে চিকন করে দিতে, বা হাত মোটা আছে বা বডি মোটা আছে এটাকে একটু বলে যে একটু কমায় দিতে, বা ডবল চেন আছে সেটা মানে থুতনি এই ডবল থাকে বা এই যে এরকম থাকে সেটাকে বলে যে ঠিক করে দিতে। তো এই ধরনের কাজগুলো কিভাবে করবেন সেটা একটু দেখেন। এটাকে বলে বডি শেপিং বা স্লিম করা আর কি। তো স্লিম করার জন্য আমরা এটার একটা কপি নিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা অপশনের ব্যবহার এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে ফিল্টার মেনুর ভিতরে আমরা যাব হচ্ছে লিকুইফাইতে। ঠিক আছে, লিকুইফাই এখানে যাওয়ার পরে আমরা একটা আলাদা এটার জন্য একটা পাবো, যেরকম একটা অনেকগুলো অপশনের ক্যামেরারও যেরকম একটা ফিল্টার, এটা একটা ফিল্টার, লিকুইফাইটা একটা ফিল্টার। তো এই ফিল্টারটার ভিতরে অনেক কিছু আছে, অনেক মজার কিছু জিনিসও আছে। যেমন বাম পাশে আছে হচ্ছে অনেকগুলো টুলস, তো এতগুলো টুলস মোটামুটি এগুলো লাগবে না, আমাদের 2-3টা টুল হলেই কাজ চলবে। আর বাম পাশে যেগুলো টুলস, আর ডান পাশে কিছু অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করে আমরা আবার কিছু জিনিস খুব সহজে করতে পারি। তো এই অপশনগুলো আবার সিসির আগের ভার্সনেও নাই। হ্যাঁ, সিসির 19-এর ভার্সনেও এটা নাই, এটা হচ্ছে 20-এর ভার্সনে এটা অ্যাড হয়েছে এই অপশনগুলো, বাড়তি যে অপশনগুলো আছে। তো আপডেট ভার্সন না ইউজ করলে এটা আবার পাবেন না। আর নর্মালি এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো থাকার কথা। তো এখানে ফার্স্টে যেটা আছে ফরওয়ার্ড টু আপ টুল, এটা দিয়ে মূলত হচ্ছে আমরা এই স্লিমিং বা বডি শেপিং এর যে কাজটা সেটা করতে পারবো। এরপরে রিকনস্ট্রাক্ট টুল, এটা হচ্ছে আনডু করবে। তো আমরা একটু দেখি এটা দিয়ে কিভাবে কাজটা করে। তো এই টুলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাও ব্রাশের সাইজ থার্ড বাকেট দিয়ে বড় ছোট করে নিতে পারবেন প্রয়োজন মতো। তো এইখানে যতটুকু দরকার ততটুকু করে নেবেন। এখন ধরেন যে এই যে ফ্যাটম্যান, এই লোকের আমরা ভুঁড়িটাকে একটু কমাবো। তো কমানোর জন্য কি করব, এই টুলটা দিয়ে জাস্ট ক্লিক করে এভাবে হালকা করে একটু ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, এভাবে ড্র্যাগ করলে এটা মানে ছবিটা নষ্ট হবে না, ছবিটা যা আছে তাই থাকবে, বাট আপনার ছবিটা রিশেপ হচ্ছে, মানে এটাকে আমরা কমাই দিতে পারতেছি, বা আবার চাইলে যদি বাড়ায় দিতে চান তাহলে বাড়ায় দিতে পারবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে যেরকম করে বাড়ায় দেওয়া যাবে, মাঝখানে যদি ক্লিক করে ড্র্যাগ করি। তো কমাই দিতে চাইলে জাস্ট বাইরে থেকে হালকা করে, হ্যাঁ, এটাও কিন্তু এই যে বুঝে শুনে মানে কতটুকু ক্লিক করে ড্র্যাগ করবে এটাও কিন্তু আপনার এই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনার কম বেশি করে করে দেখতে হবে, হালকা করে, খুব বেশি ক্লিক করে ড্র্যাগ করলে আবার নষ্ট হয়ে যাবে ছবিটা। ঠিক আছে, তো যাদের ভুঁড়ি মোটা তাদেরকে চাইলে এইভাবে আপনি ভুঁড়ি কমাই দিতে পারবেন, আর যারা চিকন মানুষ আছে জাস্ট এখানে এসে একটা ক্লিক করে টান দিলে ভুঁড়িটা মোটা হয়ে যাবে। আচ্ছা, আর ডান পাশে যে অপশন, আচ্ছা বাম পাশে যে টুলসগুলো আছে এইটা ফার্স্টেরটা দিয়ে মোটামুটি আমাদের এই কাজগুলো হয়ে যাবে। আর পরে যেটা আছে রিকনস্ট্রাক্ট টুল, এটা হচ্ছে আনডু করার কাজ করে। 3 নাম্বারটা হচ্ছে স্মুথ টুল, এটা কি কাজ করে এটা অবশ্য দেখা হয় নাই। এটা স্মুথ করে দিচ্ছে, এটা তো আগের অবস্থায় ফিরে দিচ্ছে দেখা যায়। আর এটা হচ্ছে টুইল টুল, এটা জাস্ট এভাবে ঘুরায় দিবে, যেখানে ক্লিক করে ধরে রাখবেন ঘুরায় দিবে। তারপর এটা পাকার টুল, এখানে অনেকগুলো টুলস আছে, এতগুলো দরকার নাই। পাকার টুলটা হচ্ছে জাস্ট ক্লিক, মানে যেখানে ক্লিক করবেন সেখানে ভিতরে মানে ছোট করবে, পাশাপাশি ভিতরের দিকে ঢুকিয়ে দিবে। ব্লড টুলটা আবার এটা বিপরীত কাজ করে। আচ্ছা, তারপর এখানে পুশ লেফট টুল লাগবে না। ফ্রিজ মার্কস টুল একটা আছে, এটা ফ্রিজ করার জন্য দরকার নেই এগুলো। আচ্ছা, এখন ডান দিকের যে অপশনগুলো আছে এগুলো হালকা একটু আমি ব্রিফ দিই। যেমন প্রথমে যেটা পাচ্ছি ব্রাশ টুল অপশন, ব্রাশের সাইজ কম বেশি করা, তারপর ব্রাশের প্রেশারটা ঠিকঠাক করা, রেড বা ডেনসিটি কন্ট্রোল করা,
মানে এই জিনিসগুলো মানে ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারবেন। প্রেশারটা হচ্ছে যে ব্রাশটা কতটুকু এটা প্রেশার নিবে, ঠিক আছে, সেটা এখন 45 দেওয়া আছে। যদি আমরা বাড়াই দিই তাহলে এখন যতটুকু মানে অল্প ক্লিক করে ড্র্যাগ করলে যতটুকু এটা কাজ হচ্ছে, যদি 100 করে দিই তাহলে তার ডবল হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো ব্রাশ কন্ট্রোল করার জন্য এইটা অপশন। ফেস অ্যাওয়ার লিকুইফাই, এইখানে খুব মজার একটা বিষয় আছে। অনেকে বলে যে ছবি দিয়ে যে ফেসের ভিতরে হাসি নাই, একটু হাসি অ্যাড করতে, মানে মুখটা একটু স্মাইলি একটা ভাব নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে এই অপশনগুলো আছে। তারপরে আবার চোখ ছোট আছে, চোখটাকে একটু বড় করো, বা গালটা মোটা আছে, গালটাকে চিকন করো। তো গাল মোটা চিকন করার জন্য আপনি এই টুল দিয়েও চাইলে এখানে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে, যে এখানে হালকা করে এভাবে করে দিতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে এখানকার এই অপশনগুলো ব্যবহার করে করা যাবে। আচ্ছা, তো এখানে কি কি আছে দেখেন। এখানে ফার্স্টে আছে হচ্ছে আই, নোজ, মাউথ, তারপর হচ্ছে ফেস শেপ, সবগুলোই আছে আলাদা আলাদা করে। যেমন আই সাইজ, তারপরে আই হাইট, আই উইথ, আই টিল, এগুলো একটু ডানে বামে যদি একটু কম বেশি করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কাজটা কি হচ্ছে। দেখি এটাতে কাজটা করে কিনা, বা ছবিটাতে বুঝতে পারে কিনা চোখটা। হ্যাঁ, ঠিক আছে, এই যে দেখেন বাম চোখটা এখানে ছোট হচ্ছে, বড় হচ্ছে। তারপরে এটা ডান দিকেরটা কাজ করবে। আই হাইটটা কম বেশি করছে, ঠিক আছে। তারপরে উইথটা কম বেশি করবে। তারপরে নোজ, নাকের ক্ষেত্রে যদি কোনো কাজ লাগে, ঠিক আছে। দেখেন এখানে আমি কোনো সিলেকশন করি নাই, কিছু করি নাই, জাস্ট শুধু ছবি আপনার ফেসটা ক্লিয়ার থাকতে হবে, এবং ফেসের ভিতরে চোখ, নাক, মুখ এগুলো যেন ক্লিয়ারলি বোঝা যায়, তাহলে এটা মূলত কাজ করবে। যদি ছবিতে বোঝা না যায় তাহলে কিন্তু এটা আবার কাজ করবে না, ঠিক আছে। এই যে মোটা করে দেওয়া যাচ্ছে, আবার চিকন করে দেওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে এই যে স্মাইল, এখানে দিলে যে একটু মুখটা যদি আপনার মুখ বন্ধ থাকে বা একটু একটু উইথটা বাড়ায় দিবেন, তাতে মনে হবে যে একটু হাসির একটা ভাব চলে আসবে। আচ্ছা, আপার লিপ একটু বড় ছোট করা যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে ফেস শেপ, এটার ভিতরে আছে হচ্ছে ফরহেড, কপালের ক্ষেত্রে যদি বড় করতে চান বড় করতে পারেন, ছোট করতে পারবেন। তারপরে চেন হাইট, হ্যাঁ, এই যে এইটা অনেকেই বলে যে এটা ঠিক করে দিতে, তো সেক্ষেত্রে এইটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই যে এইটা জাও লাইন না কি নাম এটার, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে বডি শেপিং বা স্লিম করার যে কাজটা সেইটা। তো এটা পাবেন হচ্ছে ফিল্টার মেনুর ভিতরে লিকুইফাই থেকে। তো আমরা এখন একটু আগের ছবি এবং পরের ছবি পাশাপাশি একটু রেখে দেখি। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই, বুঝছি। এগুলো কিন্তু শুধু ওই লিকুইফাইয়ের ভিতরে প্রথম যে টুলটা দেখালাম ওই টুলটা দিয়ে মোটামুটি এই কাজগুলো হচ্ছে, ঠিক আছে। বডি শেপিং, স্লিম করার যে কাজটা সেটা এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে ইমেজ কম্পোজিটিং। এটা হলো আপনার একাধিক ইমেজকে বা একটা ইমেজের সাথে আরেকটা ইমেজকে অ্যাডজাস্ট করা আর কি। যেমন ধরেন এখানে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই ছবিতে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু চেঞ্জ করে দাও, বা এখানে ধরেন যে ক্লায়েন্ট এটাতে বলতেছে যে আকাশে মানে যে আকাশের যে কালারটা আছে এখানে মেঘ নাই, বা মেঘ আছে বোঝা যাচ্ছে না, বা কালারটা মানে অন্য আরেকটা স্কাই এখানে অ্যাড করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, মানে দুইটা বা তিনটা ইমেজকে অ্যাড করে দেওয়া, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে ইমেজ কম্পোজিং। তো এটা করার জন্য আপনাকে আলাদা আরো দুই একটা আকাশের ছবি আপনাকে নামাই নিতে হবে। নামাই নেওয়ার পরে তো এখানে ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডের এটা সিলেকশন করে নিব। যেমন হচ্ছে আমি এখানে সিলেকশন করে নিচ্ছি। তো এগুলো নর্মালি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিলেই হবে। যদি বেশি ঝামেলাকর না থাকে তাহলে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিলেই হবে। আচ্ছা, তো আমি এখানে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আমি এটা আলাদা একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে আমি এখানে
অনেকভাবে করা যাবে। ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা লেয়ার নিয়ে একটা আলাদা কালার অ্যাড করে নিলাম, যাতে আমি এই লেয়ারটাতে আমি ইমেজটা অ্যাড করে ক্লিপিং মাস্ক করে রাখতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা ডাইরেক্ট হচ্ছে যে আমরা ইয়ে করতে পারবো, ওই যে অ্যাড লেয়ার মাস্কিং এর মাধ্যমে করতে পারবো। তো এখানে আমি অ্যাড লেয়ার মাস্ক ব্যবহার না করে আলাদা একটা লেয়ার নিয়ে তারপরে কালার অ্যাপ্লাই করলাম, এবং এখানে এসে ছবিটাকে আমি আগে বড় করে নিচ্ছি এবং এইটার সাথে এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। ক্লিপিং মাস্কটা আমরা দেখছিলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে এই ছবিটা এখন এটার ভিতরে ঢুকে গেল। তো এইটাতে যেটা হলো যে এখন ওইটার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। তো এখন এই যে এইভাবে আমরা একটা ছবির ভিতরে আরেকটা ছবির সাথে মানে দুইটা ছবি বা তিনটা ছবিকে অ্যাডজাস্ট করে যে কাজগুলো করবো সেটাকে বলা হচ্ছে আপনার ইমেজ কম্পোজিং, ঠিক আছে। তো এই ধরনের কাজও অনেক সময় ক্লায়েন্টরা দিয়ে থাকে। এখন তো ভাই এটা ধরেন ম্যাচ হইতেছে না, এখানে লাইটটা একটু কি করব, তো কিভাবে এটা? তখন আলাদা করে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে ফটোটার কি ব্রাইটনেস কমানো যাবে জাস্ট ফটোটা? হ্যাঁ যাবে, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু এখন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ফটোর ব্রাইটনেস যদি কমাতে চান বা অ্যাডজাস্ট করতে চান, তাহলে এই যে ফটোটার লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে ক্যামেরা রো থেকে করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করতে পারেন। আবার যদি শুধু এটাতে কাজ করতে চান তাহলে শুধু এটাতেও কাজ করা যাবে। যেমন ধরেন এখানে আমরা একটু চাচ্ছি যে একটু গাঢ় করব, মানে লেভেলটা বাড়াবো, তো আমি লেভেলটা নিলাম। এখন যদি লেভেলটা বাড়াই কম বেশি করি পুরো ইমেজে কাজটা হচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি যে না, পুরো ইমেজে কাজটা হবে না, এটা হবে শুধুমাত্র আমার এই লেয়ারটাতে। তাহলে এই লেয়ারটাকে আমরা নিচের লেয়ারের সাথে আবার ক্লিপিং মাস্ক করে দিতে পারবো। এই যে এখানে একটা আইকন আছে দেখেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার, ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে এই লেয়ারের মানে এই লেভেলের কাজটা শুধুমাত্র এখন এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে, এই যে দেখেন, ঠিক আছে। লেয়ার অনেকগুলো থাকলেও আমরা আলাদা আলাদা করে কোন লেয়ারে কি কাজ করতে যাচ্ছি সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো বা সেটা আলাদা করে করতে পারবো। আমাকে ওই ধরে নিতে হবে। যদি আমরা ক্যামেরা থেকে কাজ করি তাহলে ওই লেয়ারটাকে সিলেক্ট করে ক্যামেরাতে যাব, যেমন এটা সিলেক্ট করলাম। এখন ক্যামেরাতে আসলে আমার ওই ক্যামেরাতে আকাশ মানে পুরো ইমেজটাই দেখাবে, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডের ওই ইয়েটা সহ আছে। এখন যাই করি না কেন, করার পরে আমরা যখন এটা ওকে করব তখন শুধু এটাতেই কাজ হলো, ঠিক আছে। আবার যদি আমরা এইটাতে কাজ করতে চাই তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে ফিল্টার থেকে আমরা ক্যামেরাতে যাচ্ছি, তাহলে শুধুমাত্র ওইটাতেই কাজ হবে, শুধু ওইটাতেই কাজ হচ্ছে তখন। ঠিক আছে, এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট করার জন্য আপনি চাইলে এইভাবে আবার একটু যদি ড্র্যাগ করার বা কম বেশি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা করে নিতে পারেন। তো এটাও হচ্ছে একটা কাজ, এই ধরনের কাজও ক্লায়েন্টরা দিয়ে থাকে। তো এটাকে আমরা ফটো এডিটিংয়ে মেন কিওয়ার্ড যদি বলি তাহলে ফটো এডিটিং, আর এটার আলাদা স্পেসিফিক যে নাম সেটা হচ্ছে ইমেজ কম্পোজিং। আচ্ছা, এরপরের যে কাজটা আছে সেটাকে বলা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো ইমেজ ম্যানিপুলেশন আর ইমেজ কম্পোজিং এর মধ্যে অনেকটাই মিল আছে, তবে নামটা আলাদা। এবং মানে যে মেন পার্থক্য সেটা হলো যে ইমেজ ম্যানিপুলেশনটা হচ্ছে দুই তিনটা ইমেজকে একসাথে করে একটা ইমেজ তৈরি করার নাম। তো এইটার ক্ষেত্রে যেটা মানে ইমেজ ম্যানিপুলেশন বলতে আসলে যেটা বোঝায় সেটা হলো যে দুই তিনটা ইমেজকে একসাথে করে এমন একটা চিত্র তৈরি করা যেটা আসলে বাস্তবে সম্ভব না, ঠিক আছে। বাস্তবে যেটা সম্ভব না এমন কিছু করাকেই মূলত বলা হয় হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু এই রিলেটেড অনেক উদাহরণ পাবেন। ইমেজ ম্যানিপুলেশন, ঠিক আছে। তো এই যে দেখেন সাঁতার কি বলে পানির মধ্যে সাইকেল চালাচ্ছে, তারপরে এখানে একটা ক্যামেরার লেন্সের ভিতর দিয়ে ছবি, যে রেল লাইন বের হয়ে আসতেছে, রাস্তায় সাঁতার কাটতেছে, লাইটের মধ্যে এত কিছু, ঠিক আছে, যে বই দিয়ে এটা, এগুলো সবগুলোকে বলা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো এই ম্যানিপুলেশনগুলো হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো ইমেজকে একসাথে করে তৈরি করা। যেমন একটা আছে হচ্ছে এখানে বইয়ের ছবি,
একটা আছে হচ্ছে সমুদ্রের ছবি, ওই সমুদ্রের ছবিতে এই মাছ এখানে লাফ দিচ্ছে এরকম একটা ছবি সহ এটা। তারপরে এখানে আলাদা ঘাসের একটা ছবি, আলাদা এখানে একটা মেয়ের একটা ছবি, ব্যাকগ্রাউন্ডটা এটা আলাদা, সব আলাদা আলাদা ছবিকে একসাথে করে এই জিনিসটা তৈরি করা। ঠিক আছে, তো এই ধরনের যে কাজগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আর এই কাজগুলো আমরা যেটা এই যে ইয়েগুলোতে দেখি, পোস্টার ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে এই কাজগুলো বেশি পাওয়া যায়। পোস্টার ডিজাইন, তারপরে হচ্ছে আপনার বুক কভার ডিজাইন, মুভি পোস্টার, এরপরে এই যে ইউটিউবের থাম্বনেলগুলো, নাটকের থাম্বনেলগুলোতে দেখবেন যে অনেকগুলো ইমেজ একসাথে করে মানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা। তো আমি জাস্ট এখানে আপনাদের সিম্পলি একটা কাজ করে দেখাচ্ছি। আমরা যেটা দেখব সেটা হলো যে এই যে বাঘের মাথায় ধরেন আমরা সিংহের মাথাটা অ্যাড করব। ঠিক আছে, এখানে জাস্ট এই কাজটা আমরা করে দেখি। তো এটাও কিন্তু অবাস্তব একটা জিনিস হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, অনেকভাবে করা যায়। অনেকভাবে বলতে ধরেন এখানে সিংহের মাথাটাকে শুধু কেটে নিয়ে এটার উপরে বসায় দেওয়া যায়। আরেকটা হচ্ছে যে আমরা এখানে কাটবো না, আমি এখানে এটাকে রাখতেছি, পুরো ইমেজটাকে রাখবো, রাখার পরে আমরা অ্যাডজাস্ট যে অ্যাড লেয়ার মার্কস নিব, অ্যাড লেয়ার মার্কস নিয়ে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমরা ইরেজ করে ফেলবো। ঠিক আছে, তো এইভাবেও করা যায়। জাস্ট এক কথায় আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন এটা বোঝা না যায় যে এটা এডিট করা। আর এই ইমেজ ম্যানিপুলেশনের কাজগুলো থেকে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া যদি আপনার থাকে, অনেক ধরনের ক্রিয়েটিভ কাজগুলো আপনি চাইলে করতে পারবেন। আপনার মাথায় এমন একটা কোনো ধারণা আসছে যেটা আপনি এখন করতে যাচ্ছেন, সেটা কিন্তু ফটোশপ দিয়ে এভাবে ইমেজ ম্যানিপুলেশনের সাহায্যে সেটা খুব সহজেই করে ফেলতে পারবেন। আর এই যে মাস্কিং এর সুবিধা হচ্ছে যে মুছতে মুছতে যদি বেশি মোছা হয়ে যায়, সেক্ষেত্রে আবার আমরা সাদাটাকে যদি উপরে নিয়ে নিই তাহলে আবার এইভাবে ক্লিক করে ড্র্যাগ করলে ওই অংশটা আবার ফেরত আসতেছে। তো এই ধরনের কাজগুলোকে মূলত বলা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আর এগুলোর আলাদা কিছু ইয়েতে পাবেন, কাজ পাবেন, এগুলোর উপরেও কাজ আছে। যেমন আমি একটু দেখাই, ইমেজ ম্যানিপুলেশন লিখে ঠিক আছে, যেটা দেখেন এই সবগুলো হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের উদাহরণ। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? জি ভাই, এটা ওই কেটে কিভাবে করবেন? এই পেন্সিল দিয়ে সিলেক্ট করে কেটে নাকি? না, পেন টুল দিয়ে তো এই যে এটা করা যাবে না, এই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে এই এটা ইরেজ করে নিতে হবে। এই আর কি, এটা এভাবে করতে বললাম। তো কিছু কিছু আছে যেগুলো হচ্ছে না কেটে ওই অ্যাডলের মার্কস ব্যবহার করে করাটাই বেটার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা কাজ আছে, সেটাকে বলা হচ্ছে আপনার ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই যে মাঝে মাঝে দেখি যে অনেকে ধরেন একটা ছবির মধ্যেই হ্যাঁ ধরেন আমি একটা কর্নারে আছি, আবার আমি আবার ওই ওই হ্যাঁ সেম হ্যাঁ ছবিতে আমি হ্যাঁ হ্যাঁ আরেকটা কর্নারে বই পড়তেছি, ওই জিনিসটা কি দিয়ে করে? এটা এটা কি দেখায়? এই অ্যাডলের মার্কস ব্যবহার করে, সেক্ষেত্রে এটার সিস্টেমটা হবে হচ্ছে ফ্রেম একটা থাকবে।
মানে একই জায়গায় ক্যামেরা রেখে আপনাকে 5টা বা 6টা একাধিক ছবি তুলতে হবে, ফ্রেম একটাই থাকবে এবং আপনি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ছবি তুলবেন। বুঝতে পারছেন? মানে ক্যামেরাটা এক জায়গায় রেখে আপনাকে ডিফারেন্ট পোজে ডিফারেন্ট ছবি তুলতে হবে। এই তারপরে জাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখন ওই ধরনের ছবি অনলাইনে তো এরকম পাওয়া মুশকিল। মানে ওটা কোনটার আন্ডারে পড়তেছে তাহলে? ওইটাও ইমেজ ম্যানিপুলেশন, ওইটাও ওই কাজটাকেও ইমেজ ম্যানিপুলেশনই বলবে। আচ্ছা। ঠিক আছে, ওই কাজটাকেও ইমেজ ম্যানিপুলেশন বলা, কারণ একসাথে তো আর আপনি একাধিক সম্ভব না। তো যেটাই মানে অসম্ভব কিছু সেটাকেই বলা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, ছোট্ট আরেকটা কাজ আছে যেটাকে বলা হচ্ছে নেক জয়েন্ট। ঠিক আছে, এটার কাজটা কি? নেক জয়েন্টটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এরকম একটা ছবি দিবে। ঠিক আছে, এটা একটা ছবি দিবে আর এটা একটা ছবি দিবে। এখন এই যে ছবিটা তোলার পরে দেখেন, যখন এই এই ডলটাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে তখন এখানকার ব্যাকগ্রাউন্ডটা তো থাকতেছে না। তো আপনাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের এটা আলাদা আরেকটা ছবি দিয়ে দিছে, এইটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে নেক্সট জয়েন্ট। তো আমি এখানে একটু করে দেখাচ্ছি এটা কিভাবে করবেন। তো ফার্স্টে আপনাকে এই ডলটা এখান থেকে রিমুভ করতে হবে। তো পুরো ব্যাকগ্রাউন্ড সহ ডলটাকে রিমুভ করতে হবে। আমি শুধু এখানে ডলটার এই অংশটাই আমি রিমুভ করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে ক্লিপিং পাথের কাজগুলোতে এই কাজটা পাওয়া যায়। আচ্ছা, এটা সিলেকশন করে নিচ্ছি কন্ট্রোল এন্টার দিয়ে। তারপরে হচ্ছে লেয়ারটা এখানে এটা করে নিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা যেহেতু মোটামুটি একরকম কালার আছে, আমি দেখি ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার দিয়ে যতটুকু রিমুভ হয় এটা একটু বাড়ায় দেই, 60% করে দেখি। হ্যাঁ, চলবে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এইটাও আলাদা করে সিলেকশন করে নিতে হবে, বা এটাকে আমাদের এটার পিছনে নিয়ে আসে বসাই দিতে হবে। তো এটা কপি করে নিচ্ছি এবং এখানে এসে আমি এটা পিছনে দেওয়ার জন্য এটা জাস্ট লেয়ারটাকে নিচে নামাই দিলে পিছনে চলে গেল। তারপরে যদি ছোট বড় করার প্রয়োজন হয় ছোট বড় করে নেবেন, নিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে, দেখেন এই যে দুই দিক দিয়ে হালকা করে কিন্তু একটু বাড়তি আছে, এই যে। তো এখানে অ্যাড লেয়ার মাস্ক নিচ্ছি, নেওয়ার পরে এইগুলোকে আমরা একটু রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে হবে, এটা যে ভিতরে থাকলে হালকা একটু শ্যাডো যদি দিয়ে দেওয়া যায় তাহলে জিনিসটা একটু ভালো দেখাবে। ঠিক আছে, তো শ্যাডোটা এখন ইনার শ্যাডো দিতে হবে। তো শ্যাডোটা দিব আমরা হচ্ছে এইটাতে, ইনার শ্যাডো অথবা ড্রপ শ্যাডো এইটাতে যদি দেই তাহলে হচ্ছে ইনার শ্যাডো দিব, আর ওইটাতে দিলে হচ্ছে ড্রপ শ্যাডো দিব। দেখি কোনটাতে অ্যাডজাস্ট হয় ভালো। তো এই যে এখানে ইনার শ্যাডো যেটা আছে, উপরে শ্যাডো লাগবে না, শুধু সাইড দিক দেয়া, তাহলে এই ব্যাকগ্রাউন্ড এটাতে দিলে ভালো হবে, ওইটাতে না। আর এটাতে যদি আমরা দিই
সাথে থাকবে ড্রপ শ্যাডোটা। ঠিক আছে, যে ড্রপ শ্যাডোটা দিলে এই যে ভিতরের দিকে একটা ছায়া আসতেছে সেটা আর কি হালকা করে। এই তো অ্যাডজাস্ট করার জন্য এই ধরনের কিছু কাজ প্রয়োজন হলে করে নিতে হবে। ঠিক আছে, তো এই কাজটার নাম হচ্ছে নেক জয়েন্ট। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো থাকে এই ক্ষেত্রে এই ধরনের একটা কাজ পাওয়া যায় যে যখন এই ধরনের মানে ডলের উপরে ছবি থাকবে সেই ক্ষেত্রে আপনার নেকটা বা এই পিছনের পার্টটা আলাদা করে সামনের পার্টের সাথে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কালার চেঞ্জ। তো কালার চেঞ্জটাও তো অলরেডি আপনারা জানেন, তো এইখানে আমরা এইটাতে একটু করে দেখি কালার চেঞ্জের বিষয়টা। তো কালার চেঞ্জের জন্য আমরা দেখছিলাম হচ্ছে হিউ স্যাচুরেশনের একটা বিষয়, সেটা দিয়ে আমরা করব। ঠিক আছে, তো কালার চেঞ্জের জন্য এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, কোনো অবজেক্ট নাই, সেক্ষেত্রে আমরা সরাসরি হিউ স্যাচুরেশন থেকে কালারাইজটা অন করে দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তো যে কালার দরকার সেই কালারটা আমরা সিলেক্ট করে কালারটাকে আমরা চেঞ্জ করে নিতে পারতেছি। ঠিক আছে, আর যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার থাকতো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা সিলেকশন করে নিতে হতো। এই তো কালার চেঞ্জ, এটাও আপনারা অলরেডি জানেন। তো তারপরে আরেকবার এখানে আমরা একটু দেখলাম। ঠিক আছে, তো এখানে প্রোডাক্ট ফটো ভাই কালার। জি, এখন ধরেন ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করব, তো কিভাবে করব? তাহলে এই যে এখানে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কালার দিবেন সেই কালারটা থাকবে এবং লেয়ারটাকে নিচে নামায় দিতে হবে। সবগুলো লেয়ারের নিচে ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটা থাকবে। ওকে, এই ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এই ফরগ্রাউন্ড মানে যে কালার চান সেই কালারটা দিয়ে দিলে হয়ে গেল। ওকে, এরপরে আরেকটা কাজ হচ্ছে ফটো রেস্টোরেশন। ঠিক আছে, এটাও আরেকটা কিওয়ার্ড। এটাও ওই ফটো এডিটিং বা ইমেজ এডিটিং যে কিওয়ার্ডগুলো আছে সেটার আন্ডারে এটা আরেকটা কিওয়ার্ড। এটারও কিছু স্যাম্পল আগে একটু দেখাই নিচ্ছি। যেমন ফটো রেস্টোরেশন, অর্থাৎ ফটো ফিক্সড করতে হবে। ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্টদের কাছে পুরনো ছবি থাকে, যেই ছবিগুলো সাদা কালো থাকে, বা অনেক সময় ছবিগুলো নষ্ট হয়ে গেছে, এরকম ছবি ক্লায়েন্টরা চায় যেগুলোকে ঠিকঠাক করে নেওয়া। তো ওই কাজগুলোকে বলা হচ্ছে ফটো রেস্টোরেশন। ঠিক আছে, যেমন এই যে রিস্টোর, হ্যাঁ, এখানে দেখেন এই এক কতগুলো কাজ করছে। হ্যাঁ, এখানে সবাই কিন্তু বেশ ভালো কাজ করছে, যে 1K প্লাস তার রিভিউ। হ্যাঁ, মানে প্রচুর কাজ করছে। এবং যদি আমরা স্যাম্পলগুলো একটু দেখি, যেমন এই ভাঙ্গাচোরা ছবি থেকে সে এইরকম একটা ছবি তৈরি করছে। তারপরে এটা যদি দেখেন, ঠিক আছে, এটা অরিজিনাল ছবি, এটা এডিট করার পরে এরকম করছে। তো আমরা এখন একটা কাজ করে দেখব ফটো রেস্টোরেশনের জন্য। যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম এই ছবিটাতে, তো ওইটা আমি আরেকবার একটু আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এগুলোর জন্য এখানকার যে স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল বা ক্লোন স্টেম টুল, এই টুলসগুলোই ব্যবহার করা লাগবে। আর কাজ শেষ করার পরে আপনি এই কালার কারেকশন বা ইমেজের ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানো কমানোর জন্য যা দরকার সেগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করতে পারেন, পাশাপাশি হচ্ছে ফিল্টার মেনু থেকে ক্যামেরা দিয়ে করতে পারেন। আর এই যে যে ছবিতে দাগ থাকবে বা যেগুলো নষ্ট হয়ে গেছে এরকম যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা এখানকার যে টুলসগুলো আছে এগুলো দিয়ে আমরা করব। ঠিক আছে, তো এখানে চেহারাতে মোটামুটি তেমন কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো চেহারাতে সমস্যা নাই। এই যে জামাতে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে এগুলো ঠিক করে ফেলতে পারবো। হিলিং ব্রাশ টুল অথবা যদি প্রয়োজন হয় ক্লোন স্টেম টুল, এই দুটা একটা দিয়ে হয়ে যাবে। এটা এখানে ক্লোন স্টেম টুলটাই নিচ্ছি। হিলিং ব্রাশ টুলের একটা প্রবলেম হচ্ছে যে ওইটা ব্যাকগ্রাউন্ডে যে কালার পাবে সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়।
তো অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সাথে অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় না, তো তখন আপনি এই ক্লোন টুলটা ব্যবহার করবেন। এখানে মাঝখানে একটু ভাঁজ হয়ে আছে, সেগুলো আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, এই ছবিতে মেন যে প্রবলেমটা ছিল এইখানকার এই যে ভাঁজটা বা এখানে একটু নষ্ট হয়ে গেছে কিছু জায়গায়, সেই জিনিসগুলো ঠিক করা। আর মোটামুটি ছবি কিন্তু বেশ ভালোই ছিল আর কি। তো এই ধরনের যে কাজগুলো আছে এটাকে বলা হচ্ছে ফটো রেস্টোরেশন। আর এগুলোরও কাজ পাওয়া যায়। আবার অনেক সময় সাদা কালো ছবি থাকে, সেই সাদা কালো ছবিটা কালারফুল করতে হবে, তো সেটাও কালারফুল করার জন্য আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করতে পারবেন, হিউ স্যাচুরেশনটা ব্যবহার করতে পারবেন, কালার মানে কালার দেওয়ার জন্য, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কালার করার জন্য। আচ্ছা, এটা বোঝা গেছে? আপনারা যেটা করবেন ফটো রেস্টোরেশনের জন্য এই ছবিটাতে তো কাজ করবেন, পাশাপাশি এই যে ফাইবারে এসে যে এই ছবিগুলো পাবেন এগুলোতেও আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, যেমন এই ছবিটা আপনি ধরেন যে নামায় নিয়ে এইটাকে এটার মতো করার চেষ্টা করবেন। প্র্যাকটিস করার জন্য এই ধরনের কিছু কাজ করতে হবে। আর এগুলো করতে গিয়ে যদি না পারেন বা সমস্যা হয়, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আবার দরকার হলে দেখাই দিব আপনাদেরকে। সাদা কালোর একটা শর্ট স্যাম্পল দেখাবেন? আচ্ছা, সাদা কালো থেকে কালারফুল করা। জি। আচ্ছা, সাদা কালো থেকে কালারফুল করতে গেলে আচ্ছা দেখি এটা। তো এই ক্ষেত্রে সিলেকশন করে করে নিয়ে কাজ করতে হবে। আর সিলেকশন করা ছাড়া ডাইরেক্ট যদি আমরা এখানে হিউ স্যাচুরেশনে যাই, সেক্ষেত্রে খুব বেশি একটা ভালো হচ্ছে না। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে সিলেকশন করে কাজটা করা হবে। ঠিক আছে, যেমন ধরেন যে ফেসের জন্য আলাদা, তারপরে হচ্ছে আপনার কাপড় চোপড় যা যা আছে এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা করে সিলেকশন করে করে সবগুলো আলাদা আলাদা লেয়ার নিয়ে নিয়ে কাজ করা লাগবে। তো ভালো সময়ের কাজ। হ্যাঁ, এগুলো সময় নিয়ে করা লাগবে, অ্যাডজাস্ট করাটা একটু সময় সাপেক্ষ আর কি। ঠিক আছে, যেভাবে কালার দিতে হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেকশন করে করে করতে হবে এই সিস্টেমে। এখানে ইয়েলো আর রেড এর মিক্স থাকতে হবে, মানে দুটা মিলে হচ্ছে স্কিন কালারটা আসে। রেড এবং ইয়েলো, অন্য কালার তো হবেই না। রেড আর ইয়েলো এই দুটা, শুধু রেড দিলে আবার বেশি লাল হয়ে যাচ্ছে, হলুদ দিলেও হচ্ছে না। ওই দুটার মাঝামাঝি একটা জায়গা থেকে এটাকে কালারটা সিলেক্ট করতে হবে।
ঠিক আছে, মোটামুটি স্কিন কালার আসতেছে আর কি। আবার এইখানেও এটার ক্ষেত্রে ধরেন ভাইয়া মানে যে ছেলেটার যে ফেস, হ্যাঁ এটা ধরুন ওভারঅল ওভারঅল আমার একটা কালার আসছে, কিন্তু ওই ফেসটা কিন্তু সাদা কালো টাইপেরই রয়ে গেছে এখন। যেমন আইব্রোটা কালো, এটা কি তাহলে আরো জুম করে আইব্রোর ক্ষেত্রে করা ওগুলো লাগবে? আলাদা আলাদা করে আবার কাজ করা লাগবে। তাহলে তো অনেক হ্যাঁ প্রচুর ডিটেল। ঝামেলা আছে, ঝামেলা বলতে এই যে ওগুলো কাজ করা লাগবে আর কি। এই যেমন এই যে ব্ল্যাক কালার এখানে অ্যাপ্লাই করে, তারপরে এটা ওই যে দেখাইছিলাম সফট লাইট, তারপর অপাসিটি কম বেশি করে অ্যাডজাস্ট করা। ওইভাবে কাজগুলো করা লাগবে। আচ্ছা, আর আজকের লাস্ট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যানিমেশন। তো এখন অ্যানিমেশনের আমরা ছোট্ট একটা কাজ একটু করে দেখব। আমরা কি 3D কাজ পাবো নাকি? 3Dটা ইলাস্ট্রেটরে গিয়ে আছে। ও আচ্ছা। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে অ্যানিমেশনের কাজ। তো অ্যানিমেশন কিভাবে করা যায় সেটা দেখার জন্য আমি এখানে একটা ফুটবলের ছবি নিয়ে আসলাম। আমরা এই ছবিটাকে, মানে এই ফুটবলটাকে আমরা অ্যানিমেশন তৈরি করব ফুটবলটা দিয়ে। তো এখানে একটা ড্রপ শ্যাডো আছে, শ্যাডোটা আমার দরকার নাই, শ্যাডোটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখেন এই যে ছবিটা আমি নিয়ে আসার পরে কি করলাম, ছবিটাকে কিন্তু স্মার্ট অবজেক্ট করে নিলাম। স্মার্ট অবজেক্ট করে নিলাম কেন? ছবিটার রেজুলেশন কিন্তু অনেক বেশি, অনেক হাই রেজুলেশনের একটা ছবি, ঠিক আছে? তো আমার ডকুমেন্টটা আবার ছোট, তো ডকুমেন্টটাতে ছোট অবস্থায়, মানে ছোট করার জন্য আমি যখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করতেছি, তখন এটা আপনার যদি বড় করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু রেজুলেশনটা আবার হারায় যাবে। সেই জন্য স্মার্ট অবজেক্ট করে নিলাম যেন সেই সমস্যাটা না হয়। আচ্ছা, আর এখানে আবার ডবল ক্লিক করে আলাদা একটা ট্যাবে নিয়ে আসলাম। এখন আমি এইখান থেকে জাস্ট শ্যাডোটা রিমুভ করার জন্য আলাদা করে সিলেকশন করে নিচ্ছি, যেহেতু এটা একটা সার্কেল। তো ইলিপস টুল দিয়ে সিলেকশন করে নিয়ে তারপরে কন্ট্রোল জে দিয়ে জাস্ট আলাদা একটা লেয়ার করে নিলাম, নিচের লেয়ারটা ডিলিট করে দিলাম, শ্যাডোটা চলে গেল। কন্ট্রোল এস এ সেভ দিলাম, আমার আগের ডকুমেন্টে এটা চলে আসবে। আচ্ছা, আসে নাই কেন? শ্যাডোটা রয়ে গেছে মনে হচ্ছে কেন। এটা দিলাম, ওই শ্যাডো সহ থাকতেছে। আচ্ছা, এখানে শ্যাডো থাকবে কেন? কন্ট্রোল জে দিয়ে কেটে নিলাম। যে এখন ঠিক আছে। এই যে এখন শ্যাডোটা চলে গেছে। আচ্ছা, তো আমরা অ্যানিমেশন কিভাবে করতে পারবো? অ্যানিমেশন করার জন্য আমাদেরকে একটা প্যালেট ওপেন করতে হবে, সেটা হচ্ছে উইন্ডো মেনুর ভিতরে গেলে আমরা একদম নিচের দিকে গেলে পাবো হচ্ছে টাইম লাইন। এই টাইম লাইনের ভিতরে আমরা অ্যানিমেশনের কাজ করতে পারবো। তো এখানে আসার পরে এখানে দুইটা আবার অপশন পাবেন, একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, একটা হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। তো আমরা এখন ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন এটাতে ক্লিক করতেছি। তো অ্যানিমেশন মূলত যে কাজটা হয় যে আপনার
অ্যানিমেশন বলেন বা ভিডিও বলেন, সেই ক্ষেত্রে আপনার যেটা থাকে যে প্রত্যেকটা সেকেন্ডের ভিতরে স্টিল পিকচার থাকে হচ্ছে 25 থেকে 30টা। অর্থাৎ 1 সেকেন্ডে আমাদের চোখের সামনে দিয়ে 25টা স্টিল পিকচার এত দ্রুত মুভ হয় যে আমরা দেখার সময় ভাবি যে এগুলো হচ্ছে ভিডিও তুলতেছে। অর্থাৎ ভিডিও বা অ্যানিমেশন এগুলো যখন কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবেন তখন জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ ভিডিও করার সময় প্রত্যেকটা সেকেন্ডে সে 25 থেকে 30টা ফ্রেম মানে স্টিল পিকচার আর কি তোলে, এবং সেটাকে যখন ভিডিও যখন আমরা প্লে করি তখন ওই জিনিসগুলো বারবার কিন্তু আমাদের সামনে দিয়ে মানে প্লে হচ্ছে। মানে একটা সেকেন্ডে 25টা ফ্রেম পার হয়ে যায় আমাদের চোখের সামনে। তো এখানে এই ফ্রেম নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ ভিডিও যখন অ্যানিমেশন যখন আমরা করতে যাব তখন আমাকে কোন ফ্রেমে কি দেখব, আমরা কোন ফ্রেমে কি দেখব সেটা আমাকে আগে সিলেক্ট করে দিতে হবে, বা ওই ফ্রেমে ওই জিনিসটাকে রেখে দেখাই দিতে হবে। ঠিক আছে, যেমন ধরেন আমি এখন একটা ফ্রেম নিছি এবং এই একটা ফ্রেমে প্রথমে আমি এইখানে বলটাকে রাখলাম। দেখেন আমি বলটাকে যেখানে রাখতেছি ওইখানে কিন্তু ওইখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্টে আমি চাচ্ছি যে এটা আমার মাঝখানে থাকবে, এই নিচে থাকবে। আচ্ছা, এখন আরেকটা ফ্রেম নিব, যে ফ্রেমটাতে থাকবে এটা এখানে, আরেকটা ফ্রেম নিব এখানে থাকবে, আরেকটা ফ্রেম নিব এখানে থাকবে। অর্থাৎ 4টা ফ্রেমে আমি 4 জায়গায় এই বলটাকে রাখবো। তারপরে যখন আমরা প্লে করব তখন দেখা যাবে যে এই বলটা মানে মুভ হচ্ছে। ঠিক আছে, তো আসলে বলটা মুভ হবে না, আসলে যেটা হবে যে এখানে 4টা ফ্রেমে 4 জায়গায় রাখাতে যখন প্লে করতেছি তখন আমাকে 4টা ফ্রেম একটার পর একটা ফ্রেম দেখাবে, যার কারণে এটা দেখতে মনে হবে যে একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। তো এটা করার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সময় নির্ধারণ করা যায়। অর্থাৎ অ্যানিমেশনের যেই কাজ সেটা আমরা কোন ফ্রেমটা কতটুকু সময় আমরা রাখতে চাচ্ছি সেটা আমরা চাইলে সিলেক্ট করতে পারবো বা দেখা দিতে পারবো। তো আমি চাচ্ছি যে এটা 0.2 সেকেন্ড বা 0.5 সেকেন্ড বা 1 সেকেন্ড, আমি এখানে 2 সেকেন্ডটা রাখলাম। আরেকটা ফ্রেম নেওয়ার জন্য আমরা এই যে এখানে একটা বাটন পাচ্ছি, ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেম নামে একটা বাটন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আরেকটা ফ্রেম আসবে। এখন এই যে দ্বিতীয় ফ্রেম, এই দ্বিতীয় ফ্রেমে আমি বলটাকে চাচ্ছি যে এটা এখানে থাকবে মাঝখানে। দেখেন প্রথম ফ্রেমে বলটা থাকতেছে এখানে, দ্বিতীয় ফ্রেমে এখানে, তৃতীয় ফ্রেম নিচে বলটা পার করে দিলাম উপরে। বল কিন্তু একটাই, বাট 4টা ফ্রেমে আমি 4 জায়গায় রেখে দিলাম। এখন এই যে 4টা ফ্রেম আছে, 4টা ফ্রেম আমরা যদি প্লে করি তাহলে একটা একটা করে ফ্রেম আমাকে দেখাবে। ঠিক আছে, যে জাস্ট দেখাচ্ছে এবং প্রত্যেকটা 0.2 সেকেন্ড করে আমার সামনে ওয়েট করতেছে। 0.2 সেকেন্ড। আমরা যদি কোনোটাতে আবার যদি টাইম বাড়ায় দিই, যেমন এটাতে আমি চাচ্ছি 0.5 সেকেন্ড, অর্থাৎ হাফ সেকেন্ড ওয়েট করবে, তাহলে এই 2 নাম্বার ফ্রেমে এসে হাফ সেকেন্ড ওয়েট করতেছে। যে কোনোটাতে আলাদা করে দিতে চাইলে আলাদা করে দেওয়া যাবে। আবার যদি একদম 0 করে দেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, এখন যদি দেখেন স্পিডটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো এই জন্য একেবারে 0 করে দেওয়া যাবে না, হালকা একটু যদি রাখি তাহলে এটা বেশ ভালো দেখাবে। তো এইটা গেল হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। আরেকটা সিস্টেম হচ্ছে যে আমি ধরেন এইখানে আমি বলটা রাখলাম, আরেকটা আমি ফ্রেম নিচ্ছি এবং এই বলটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এখন আমি চাচ্ছি যে এই দুইটা ফ্রেমের মাঝখানে আরো কিছু ফ্রেম তৈরি হবে, যেন এটা দেখতে মনে হয় যে বলটা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামতেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রথম ফ্রেমে কোথায় থাকবে, দ্বিতীয় ফ্রেমে কোথায় থাকবে, এই দুইটা বিষয় আগে ঠিক করে দিতে হবে। দেন হচ্ছে এই দুইটার ফ্রেমকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমের বাম পাশে আরেকটা অপশন আছে যেটার নাম হচ্ছে টুইনস অ্যানিমেশন ফ্রেমস। এটাতে ক্লিক করে এই দুইটার মাঝখানে কতগুলো ফ্রেম অ্যাড করব সেটা আমরা অ্যাড করে দিব। যেমন আমি চাচ্ছি যে 8টা দিলে কি হবে, এখানে তো 2টা আছে আর মাঝখানে আরো 8টা চলে আসবে, তাহলে টোটাল 10টা ফ্রেম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই যে 1 থেকে যে 10টা। তো মাঝখানের যেই ফ্রেমগুলো আসছে এগুলোতে মানে যত ফ্রেম বাড়ায় দিবেন তত স্টেপ বেশি হবে। তো এখানে 10টা ফ্রেমে 10 স্টেপে এটা উপর থেকে নিচে আসবে। আমরা যদি এখন প্লে করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। উপর থেকে এটা 10টা ফ্রেম মানে 10টা স্টেপে এখানে আসতেছে। আবার মনে করেন নিচের এই ফ্রেমটাতে আসছে, আসার পরে এটা এখান থেকে আবার উপরের দিকে যাবে, তাহলে আরেকটা ফ্রেম নিব, এই ফ্রেমটাতে থাকবে হচ্ছে একেবারে উপরে, এবং এই লাস্টের এই দুইটা সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল প্রেস করে এটা আর এটা, এবং এর মাঝখানে আরো 8টা।
তাহলে এখন উপর থেকে নামবে এবং নিচে এখানে ড্রপ খেয়ে আবার উপরে উঠবে। আমরা যদি চাই যে উপর থেকে নিচে নামার সময় টাইমটা একটু বেশি হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে যে উপর থেকে যখন কোনো কিছু নামে এটার গতিটা একটু বেশি থাকবে, বাট নিচ থেকে ওঠার সময় গতিটা একটু কম থাকবে, তাহলে প্রথম 10টাতে আমরা 0.1 সেকেন্ড করে দিচ্ছি, তাহলে স্পিডটা বাড়বে, পরেরটাতে 0.2 সেকেন্ড স্পিডে আসলো, আস্তে করে উপরের দিকে উঠতেছে। এই হচ্ছে মোটামুটি ছোটখাটো অ্যানিমেশনের জন্য বা এই বেসিক অ্যানিমেশন, জাস্ট অ্যানিমেশনটা কিভাবে কাজ করতেছে বা কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝানোর জন্য এতটুকুই আমরা আজকে দেখব। আর যদি অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান সেটাও কাজ করা যাবে, মানে অ্যানিমেশনের রিলেটেড কাজও মার্কেটপ্লেসে আছে। ফটোশপের যে অ্যানিমেশনগুলো করা যায়, অ্যানিমেটেড ব্যানারের কাজ করা যায়। তো আমরা যেহেতু এখনো ব্যানার ডিজাইন বা কোনো ধরনের ডিজাইনের কাজ এখনো আমরা করি নাই, যার কারণে এখন ওই রিলেটেড কাজগুলো আমি এখন দেখাচ্ছি না। শুধু আপনাকে এই কাজটা বুঝতে হবে যে অ্যানিমেশনটা কিভাবে করা হয়। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ব্যানারের ভিতরে কিভাবে অ্যানিমেশন করবেন সেগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, আর এখানে এই যে ওয়ান্স 3 টাইমস, একটা হচ্ছে ফরএভার। ফরএভার মানে হচ্ছে এটা চলতেই থাকবে, বারবার এটা ঘুরতেই থাকবে, মানে শেষ হবে আবার। ওয়ান্স দিলে এটা একবার হয়ে থেমে যাবে, 3 টাইমস দিলে 3বার হয়ে থেমে যাবে। তো অ্যানিমেশনগুলো সাধারণত হচ্ছে 3 মানে সব সময়ের জন্যই হয় বা ঘুরতেই থাকে, এরকমই হয়। তো ফরএভার দেখলাম। আর অ্যানিমেশনের ফাইল সেভ করার জন্য এটার আলাদা একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটের নাম হচ্ছে GIF। ঠিক আছে, যে এখান থেকে আমরা পাবো হচ্ছে কোথায় আছে নিচে, এই যে GIF। ঠিক আছে, এই যে GIF ফরম্যাটে সেভ করতে হয়। তো এইখান থেকে আপনারা চাইলে সেভ করতে পারবেন। আরেকটা হচ্ছে আমরা এক্সপোর্ট থেকে এই যে সেভ ফর ওয়েব দেখছিলাম, এই সেভ ফর ওয়েবে গিয়েও আমরা সেভ করতে পারবো। এখানেও এই যে GIF ফরম্যাটটা আছে। তো GIF ফরম্যাটে সেভ করলে এটা GIF ফরম্যাটে যদি আমরা সেভ করি সেই ক্ষেত্রে এটা অ্যানিমেশন আকারে সেভ হবে। ঠিক আছে, যেমন আমি এটা একটু সেভ করে দেখাচ্ছি। অ্যানিমেশন, এই যে এখন যদি আমরা প্লে করি মানে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো অ্যানিমেশনের ফাইল সেভ করতে হবে হচ্ছে GIF ফরম্যাটে। GIF ফরম্যাট ছাড়া সেভ করলে এটা অ্যানিমেশন হবে না। হ্যাঁ আপু বলেন। আমরা ইলাস্ট্রেটরে কোনো কাজ করে কি ফটোশপে নিয়ে এসে এভাবে অ্যানিমেশন করতে পারি? হ্যাঁ করা যাবে, সেই ক্ষেত্রে ওগুলো সব আলাদা আলাদা লেয়ারে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার থাকলে করা যাবে। মানে ইলাস্ট্রেটরে যখন করি তখন তো ওখানে লেয়ার ক্রিয়েট হয়। হ্যাঁ সেক্ষেত্রে লেয়ার ক্রিয়েট হয়, তো ওইটা আপনাকে ওপেন উইথ ফটোশপ দিতে হবে, তাহলে ওইখানকার লেয়ারগুলো সহ আসবে। আর লেয়ার সেভ যদি আর লেয়ার আলাদা থাকলে করা যাবে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, লেয়ার আর আলাদা এই থাকলে যে অ্যানিমেশন যেটা করলে যে ফাইলে সেভ করলে এটা কি সব জায়গায় প্রোভাইড করা যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ আহ, ওখানে আহ, যেখানে প্রোভাইড করবেন সেখানে লেখা থাকবে যে কি কি ফাইল সাপোর্ট করে। তো যদি হুম, জিআইএফ ফরম্যাট সাপোর্ট করে তাহলে এমনি ফাইল হিসাবে তো আপনি দিতে পারবেন, কিন্তু এটা দেখাবে কি দেখাবে না। যেমন হচ্ছে এক সময় আমরা এই যে গিগের যে ইমেজগুলো আছে, ঠিক আছে, এই ইমেজগুলোতে এক সময় জিআইএফ ফরম্যাটটা সাপোর্ট করতো এই ইমেজটাতে। তো জিআইএফ ফরম্যাটটা সাপোর্ট করাতে যেটা হলো যে সবাই এখন ওই জিআইএফ ফরম্যাটটা দিয়েই ধরেন যে আপনার গিগের ইমেজগুলো তৈরি করে। তখন দেখা যায় যে এখানে ওই মানে ওপেন করলেই আপনার জিআইএফ ফরম্যাটটা এটা ওই অ্যানিমেশনটা হতে থাকে। তো পরবর্তীতে ফাইবার আবার ওই জিআইএফ ফরম্যাটটা এখান থেকে বাদ দিয়ে দিছে। তো এখন এখানে শুধু জেপিজি আর পিএনজি আপলোড দিতে হয়। তো এরকম আর কি, যে যদি সাপোর্ট না করে সেখানে ওটা দেখা যাবে না, কিন্তু এমনি পাঠাতে পারবে। আচ্ছা। আর উইন্ডোজ 10 এর আগের যে ভার্সনগুলো আছে, অর্থাৎ উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এরটা আমি জানি না। উইন্ডোজ 7 এ এই যে আমি এখানে ক্লিক করলাম আর এটা অ্যানিমেশন যে হচ্ছে, উইন্ডোজ 7 এর যে ফটো ভিউয়ারটা আছে সেটাতে এটা অ্যানিমেশনটা সাপোর্ট করে না বা যে জিআই ফরম্যাটটা সাপোর্ট করে না। সেখানে এটা ওপেন করলে দেখা যাবে যে এটা জাস্ট একটা নর্মাল জেপিজির মতো দেখাবে। ঠিক আছে, তো জিআই ফরম্যাটটা উইন্ডোজ 10 এর ফটো ভিউয়ার যেটা আছে ডিফল্ট ভাবে সেটাতে সাপোর্ট করে। আর আরেকটা হচ্ছে
যে কোনো ব্রাউজারে এটা সাপোর্ট করে। যে কোনো ব্রাউজারে আপনি যদি এটা ওপেন করেন সেক্ষেত্রে এটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, যে কোনো ব্রাউজারে জিআই ফরম্যাটটা দেখা যাবে। তো এই ছিল আজকের ক্লাসের বিষয়গুলো। আপনারা সবগুলো বিষয় প্র্যাকটিস করবেন। ভাই একটা কোশ্চেন, বলেন। হ্যাঁ কিছু কিছু ছবি দেখি মাঝে মাঝে, যে ধরেন আমি দাঁড়ায় আছি হ্যাঁ একটা পাহাড়ের উপর, পিছনের আকাশটা মানে আমি স্টিল, কিন্তু পিছনের আকাশটা মুভ করতেছে, ওইটা কি অ্যানিমেশনের এটার আন্ডারে পড়ে নাকি? না 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 না, ওইটা এটার আন্ডারে না। আচ্ছা, ওইটা আন্ডারে পড়ে কিনা, ওটা কি আপনি ওই যে মানে ফেসবুকে এরকম দেখা যায় সেটার কথা বলতেছেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় গান চলতেছে, একজন দাঁড়ায় আছে কিন্তু আকাশ লড়তেছে বা একটা রাস্তা চলতেছে, এরকম কিছু। ওইটা ফেসবুকেরই একটা ফিচার আর কি। মানে এমনি এগুলা দিয়ে করা যায় নাকি? এটা দিয়ে করা যাবে, সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আলাদা লাগবে, মানে আকাশের ছবিটা আলাদা লাগবে। মানে আকাশের যে মুভমেন্টটা, ওইটা কি অ্যানিমেশন দিয়ে করব? হ্যাঁ করা যাবে, সেটা আলাদা ছবি লাগবে। যেমন ধরেন ধরেন এখানে বলটা থাকলো, শুধু আকাশটাই মুভ হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে এখানে আমরা যে ভিডিও, এটা হচ্ছে ছিল ফ্রেম অ্যানিমেশন, আর একটাকে বলা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। তো ভিডিও অ্যানিমেশনটা করা লাগবে। আর ভিডিও অ্যানিমেশনের জন্য যে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যে ফার্স্টে এখানে একটা অপশন ছিল, দুইটা অপশন ছিল দেখালাম না, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, একটা ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন। তো ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দিলে ফ্রেম অ্যানিমেশনে সম্ভবত এরকম করা যাবে না, বা করা গেলেও এটা বোঝা যাবে, যে স্টেপগুলো আপনার বোঝা যাবে। ঠিক আছে, বাট ফ্রেম ভিডিও অ্যানিমেশন যদি করি সেই ক্ষেত্রে এটা আবার বোঝা যাবে না। যেমন মনে করেন আমি বলটা এখানে থাকবে, আমরা শুধু এই পিছনের আকাশটাকে মুভ করব। তো সেই ক্ষেত্রে এখানে ফার্স্টে এখানে থাকবে হচ্ছে ট্রান্সফর্ম, দেখি এটা আসে কিনা। হ্যাঁ আসছে। ওকে, এখন যদি এটা প্লে করি, যেরকম চাচ্ছেন তো। জি ভাই, আইডিয়া। হ্যাঁ, তো এটা এই যে ভিডিও অ্যানিমেশন থেকে করা যাবে। ওটা ফ্রেম অ্যানিমেশন থেকে করলে স্টেপগুলো বোঝা যাবে, আর ভিডিও অ্যানিমেশন থেকে করলে এটা স্মুথলি দেখা যাবে। আর এগুলো আলাদা আলাদা লেয়ারে থাকতে হবে। হ্যাঁ, একই লেয়ারে যদি হয় সেক্ষেত্রে আবার হবে না। আচ্ছা, বোঝা গেছে এটা? জি ভাই। আজকের ক্লাস মোটামুটি কি বুঝতে পারছেন সবগুলো বিষয়? ছেলে আপু আজকে কি বেশি বিষয় ছিল না অল্প ছিল? ওর জন্য কি বেশি হয়ে গেছে? মোটামুটি ভাই, সহজ সহজ ছিল তো, এর জন্য অনেকটা বেশি হলো। শেষেরটা মাথায় ঢোকে না, আগেগুলো মোটামুটি ভালো বুঝছি, কিন্তু শেষেরটা মনে হয় শেষেরটা নতুন তো, আজকে ওটা নতুন ছিল, একেবারে নতুন ছিল। আজকে আপনাদের জন্য নতুন ছিল একটা হচ্ছে লিকুইফাই, আর একটা হচ্ছে যে অ্যানিমেশন। আর বাকিগুলো সবগুলোই আগের জিনিসই, জাস্ট আমি নতুন করে আবার দেখাইছি। এই জন্য আগেগুলো টিজে মনে হলো। হ্যাঁ, তো এগুলো আজকে দেখছেন, আজকে কঠিন লাগছে, পরবর্তীতে আবার এগুলো ইজি লাগবে। আচ্ছা, আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, হ্যাঁ বলেন। ধরেন ভাই আমি মানে যখন আমি প্রফেশনালি কাজে নামবো, হ্যাঁ তখন ধরেন যে আমার হাতে খুব সময় কম, এত ডিটেল আমি কাজ করতে পারবো না, তখন এরকম মানে
কোন অপশন বা কোন কাজগুলা যে আমি কম সময়ে কাজ বেশি পাবো, এরকম মানে টপিক গুলা মানে কোনটা আর কি আছে, যেমন কয়েকটা। আচ্ছা, এখানে তো এইটা মানে বোঝার জন্য, মানে এখানে বিষয়টা হচ্ছে কি যে গ্রাফিক ডিজাইন একটা অনেক বড় একটা সেক্টর। এখানে ছোট 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 অনেক কাজ আছে। তো আপনি যখন পুরো গ্রাফিক্স ডিজাইনে মানে কোর্সটা যখন আপনার শেষ হবে, মানে ফটোশপ ইলাস্ট্রেটরের ক্লাস যখন সবগুলো আপনি করবেন, করার পরে আপনি অনেকগুলো কাজ এখানে শিখতে পারবেন। তো শিখার মানে যখন ক্লাস শেষ হবে তখন আপনি মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আপনি মূলত হচ্ছে কোন বিষয়টাতে আপনার কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, তখন আপনি ওই বিষয়ের উপরে আপনি মার্কেট প্লেসে ফোকাস করবেন। বাট কাজ শেখার জন্য সবগুলো বিষয় মোটামুটি গ্রাফিক্স রিলেটেড সবগুলো যেন আপনার ধারণা থাকে, সেজন্য সবগুলোতেই বেসিক ধারণা একটু রাখতেই হবে। আর কাজ করতে গিয়ে আপনি কোন কাজটা আপনার কাছে ভালো লাগতেছে, কোনটা আপনি ভালো বুঝতেছেন, কোনটা আপনার মাথায় ধরতেছে, বা কোন কাজটাতে সময় কম লাগতেছে আপনার, সেটা আপনি পুরো কোর্স শেষে আপনি বিষয় বুঝতে পারবেন, এবং তখন আপনি ওইভাবে আপনার মার্কেট প্লেসে ফোকাস করবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। আর আরেকটা কোশ্চেন, ধরেন আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিল, হ্যাঁ, এখন আমি ধরেন নিয়ে নিলাম, কিন্তু কিন্তু আমি দেখতেছি যে আমি আলটিমেটলি গোলে পৌঁছাইতে পারতেছি না, হ্যাঁ। তখন সেই ক্ষেত্রে কি ক্লায়েন্টকে মানা করলে বা এরকম কিছু প্রবলেম হয় নাকি, এরকম ফেস করছেন নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে প্রবলেম আছে। মানে যদি ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েই দেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে কাজটা করার। আর এই জন্য আপনি মানে যে কাজগুলো ভালো করতে পারেন বা সময় কম লাগে আপনার জন্য, সেই ধরনের কাজের জন্যই আপনি অফার দিয়ে রাখবেন, যেন যেগুলো আপনি করতে ইচ্ছুক না সেই কাজগুলো যেন ক্লায়েন্ট আপনাকে না দেয়। বুঝছেন না? যেমন এই যে ফাইবারে আমি যখন ঢুকতেছি, দেখেন যার যেই রিলেটেড কাজ ভালো লাগে সে ওই রিলেটেড কাজগুলোতে কাজ করতেছে। যেমন ধরুন আমরা যদি এই প্রোফাইলে যাই, এখানে সে কয়েকটা কাজ করতেছে। যেমন এখানে এই রিলেটেড একটা কাজ আছে, আবার ইলাস্ট্রেটরের একটা কাজ আছে, এই যে ফটো এডিটিং রিলেটেড, দুইটা তার গিগ। ঠিক আছে, তার মেন ফোকাসটা কিন্তু এই ফটো এডিটিং রিলেটেড কাজটাতে। আচ্ছা, মানে এক একজনের এক একটা ইয়েতে ফোকাস থাকে। ঠিক আছে, সবগুলোতে মানে যে সবগুলো বিষয় নিয়ে যে আপনি আগাবেন তার দরকার নেই। আপনার স্পেসিফিক মানে যে কাজটা ভালো লাগতেছে আপনি ওইটাই করবেন। তো আহ, যখন এটার ভিতরে আবার আপনার এই যে ডেসক্রিপশনটা থাকে, ডেসক্রিপশনে আপনি বলে দিবেন যে আপনাকে অর্ডার দেওয়ার আগে যত ক্লায়েন্ট আপনার সাথে মেসেজ দেয়, ঠিক আছে, এটা সবাই মোটামুটি বলে দেয়, যেন ওই কাজটা কি পারবেন কি পারবেন না, বা আপনার পছন্দ হচ্ছে কিনা বা ঝামেলা আছে কিনা, সেটা যেন আপনি অর্ডার নেওয়ার আগে বুঝতে পারেন, বা মানাটা আগে যেন করতে পারেন অর্ডার দেওয়ার আগে। তো ওই বিষয়টা আপনি এইখানে উল্লেখ করে দিবেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে সরাসরি সরাসরি তো এই যে কন্টিনিউ থেকে অর্ডার দেওয়া যায়, তো ক্লায়েন্ট আপনাকে সরাসরি অর্ডার না দিয়ে কন্ট্যাক্ট সেলার থেকে কন্ট্যাক্ট করে আপনাকে আগে দেখাবে, বা আপনি ক্লায়েন্ট থেকে আগে দেখতে চাইবেন, দেখার পরে যদি মনে করেন যে হ্যাঁ পারবেন বা করে দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে অর্ডার প্লেস করতে বলবেন। ঠিক আছে, সেই অপশন। বাট যখন অর্ডারটা চলে আসবে তখন এটা আপনাকে এনিহাউ চেষ্টা করতে হবে কমপ্লিট করার। এই কমপ্লিট না করলে তখনই আপনার এই প্রোফাইলের উপরে সেটার খারাপ একটা প্রভাব পড়বে আর কি। মানে ওটা রেটিং খারাপ হয়ে যায়, রেটিং কমে যায়, র্যাঙ্ক হারায় যায়, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। তো এই জন্য অর্ডার আসলে তখন যেমনি হোক করে দেওয়াটা ভালো। ইয়ে ভাইয়া, হ্যাঁ, এই আরেকটা প্রশ্ন ভাই, এখানে হ্যাঁ, একজন একজন। হ্যাঁ শোনো, হ্যাঁ, ফাইবারের যে অ্যাকাউন্ট, সেখানেও যদি ওই যে গিগের ক্ষেত্রে এগুলোতেও কি অ্যাকাউন্টের পুড়িয়ে পড়ে তোমার, হ্যাঁ, না শুধু ফ্রিল্যান্সারে? অ্যাকাউন্ট সবগুলোতেই অ্যাকাউন্টের অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে কাজ করতে হবে, তাহলে ঝামেলা নেই। আচ্ছা তো ফাইবারের ক্লাস তো করবো আমরা যখন, তখন জিনিসগুলো বুঝতে পারবো। আচ্ছা। হ্যাঁ, জাহিদ নাইট থেকে। এখানে যে ভাইয়া যে হ্যাঁ, কাজটা করে, এটা হ্যাঁ, এটা যে পেমেন্ট, এটা কি কাজ ডেলিভারি নাকি পার্সি দিয়ে দেয় আচ্ছা, পেমেন্ট? এই বিষয়গুলো হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড, তো আমরা মার্কেট প্লেস রিলেটেড ক্লাসে এই সবগুলো বিষয় আমরা বুঝতে পারবো।
ঠিক আছে? ওকে। ওইটা ওই পর্যন্ত একটু অপেক্ষা করো, তাহলে বুঝতে পারবা। আর আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী ফটোশপের ক্লাস প্রায় শেষ। তো মার্কেট প্লেসের ক্লাস পরের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতেই করব। তো এখন 9 নম্বর ক্লাসে ফটোশপের লাস্ট একটা ক্লাস রাখবো, সেটা হচ্ছে ডিজাইন রিলেটেড কিছু কাজ আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ ফটোশপের ডিজাইন আমরা কিছুই করে দেখি নাই, বাট ফটোশপ দিয়েও আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ ইলাস্ট্রেটরটা মেইনলি হচ্ছে ডিজাইনের জন্যই, বাট ফটোশপেও আমরা ডিজাইনের কাজগুলো করতে পারবো। তো ফটোশপে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফটোশপ দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করা যায় বিভিন্ন ধরনের, সেই কাজটা আমরা করব। তারপরে হচ্ছে মার্কেট প্লেসের ক্লাসে আমরা যাব। আর এখানে মার্কেট প্লেসে টোটাল আমরা 4টা বিষয় এখানে রাখছি। একটা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তো আমরা ফাইবার মার্কেট প্লেসটা আগে দেখব, আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একেবারে ইলাস্ট্রেটর শেষ হওয়ার পরে দেখব। আমরা 9 নম্বর ক্লাসের পরে এই 10-11 ক্লাস করব হচ্ছে ফাইবারের উপরে, আর একেবারে লাস্টে গিয়ে আমরা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্লাসগুলো করব, ঠিক আছে? এটা ফার্স্টে রাখছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, এটা একদম লাস্টে রাখলে ভালো হবে, ঠিক আছে? তো এটা আমরা একদম লাস্টে গিয়ে করব। আর এই ফটোশপ ইলাস্ট্রেটরের মাঝামাঝিতে থাকবে হচ্ছে এই ফাইবার মার্কেট প্লেসটা। আর এটা 2টা অন্তত ক্লাস লাগবে, একটা ক্লাসে পুরো বিষয় সম্ভব হবে না, 2টা আর কি লাগবে। তারপরেও আপনারা যখন কাজ শুরু করবেন, তারপরে আপনার প্রত্যেকদিন আবার রিভিউ করা লাগবে, হ্যাঁ? অনেক সমস্যা থাকে, সেগুলো ঠিকঠাক করে দিব। ওগুলো হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাসগুলোতে আমরা কাজ করব, আর পাশাপাশি এগুলো আমরা ঠিকঠাক করব। আচ্ছা, আর কোনো কোশ্চেন? অ্যানিমেশনের কি আর ক্লাস পাবো নাকি অতটুকু? আচ্ছা, অ্যানিমেশনের কাজ দেখার জন্য আগে আমাদের ডিজাইন শেখা লাগবে। তো যেহেতু ডিজাইন এখন আমরা কিছু শিখি নাই, সেজন্য অ্যানিমেশনের কাজ অ্যানিমেশনটা দেখে মজা লাগলো। হ্যাঁ, অ্যানিমেশনের যেমন আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে একটু দেখাই। অ্যানিমেশনের কাজ আছে, অ্যানিমেশন ব্যানার, ঠিক আছে? যে অ্যানিমেটেড জিফ ব্যানার, আপনারা যে বিভিন্ন ধরনের অ্যাড দেখেন বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় আমরা অ্যাড দেখি, অ্যানিমেশন রিলেটেড অ্যাডগুলো থাকে, ঠিক আছে? তো সেই অ্যাডগুলো এই ফটোশপ দিয়ে করা। যেমন ধরেন এখানে যদি এটা প্লে করি, আচ্ছা এখানে পুরোটাই ইয়ে হচ্ছে, ঠিক আছে? যে এইখানে দেখেন ছোট্ট একটা কোন একটা গাড়ি আসলো, এই জিনিসগুলো ঢুকলো, গাড়িটা চলে গেল, তারপরে এটা আসতেছে। এই জিনিসটা করার জন্য তো ফার্স্টে আমার এই কন্টেন্টগুলো আগে সাজায় নিতে হবে। এগুলো ফটোশপ দিয়ে করা, ঠিক আছে? এই যে এগুলো ফটোশপ দিয়ে করা। এগুলো কিভাবে করছে দেখতে হবে, ঠিক আছে? তো অ্যানিমেটেড কিছু ইয়ে আছে, অ্যানিমেটেড যে এই কাজগুলো করা যায়, অ্যানিমেটেড ব্যানার বলে। তো এগুলো আমরা ফটোশপ দিয়ে করতে পারবো। তো সেজন্য আগে আমাদের কিছুটা তো ডিজাইন সম্পর্কে আগে ধারণা থাকতে হবে, বা ডিজাইন রিলেটেড কাজগুলো আগে করতে হবে, আর এরপরে আমরা ইয়েটা করতে পারবো। বেসিকটা আজকে দেখালাম, আপনারা বেসিকটা যদি ক্লিয়ার করে ফেলেন, তাহলে এটার আরেকটা ক্লাসে আমি দেখাই দিব অ্যানিমেটেড ব্যানার কিভাবে করবেন, তাহলে জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো ওইটা দেখার জন্য আগে এই বেসিকটা আপনাদের লাগবে, ঠিক আছে? বেসিকটা এর জন্য প্র্যাকটিসটা করে নেন, যে এটা কিভাবে কাজ করতেছে সেটা এখন বুঝে নিয়ে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ। ইলাস্ট্রেটরে কি তোমার